তো সামনেই উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের টেস্ট ও ফাইনাল পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে সেরা 60টি এসএকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আসন্ন টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে যে 60টি এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলছি, আজকের এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি এসএকিউ প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে তাহলে এই ভিডিওটি থেকে তোমরা আসন্ন টেস্ট এবং ফাইনালে প্রায় বেশিরভাগ এসএকিউ প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তাই কাজেই তোমরা যারা আসন্ন ইতিহাস বিষয়ের টেস্ট এবং ফাইনালে অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় অধ্যায়। প্রথমে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমরা প্রত্যেকে জানো প্রথম অধ্যায় থেকে তোমাদের কোনো এসএকিউ প্রশ্ন থাকবে না। তো ডিরেক্ট দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন একের দাগে। বৈদেশিক বাণিজ্য চীনের কোন বন্দর দুটিতে সীমাবদ্ধ ছিল? উত্তর ক্যান্টন ও মেকাও বন্দর দুটিতে। এরপর 2, আলীনগরের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়? উত্তর 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার। 3, উপনিবেশবাদ বলতে কি বোঝো? উত্তর কোন অঞ্চলের অধিবাসীদের উপর সাম্রাজ্যবাদের নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠাকে উপনিবেশবাদ বলে। এরপরে 4 দাগে, ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুঠির নাম লেখো। উত্তর বোম্বাই, কোচিন, দিউ, হুগলি প্রভৃতি। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা শেষ মুহূর্তে এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ফলো করে যেতে পারো তোমাদের রেজাল্ট ভালো হবে বলে আমি মনে করি। তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপর দেখে নেব 5 দাগে কি আছে দেখে নাও। কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? উত্তর 1854 খ্রিস্টাব্দে কমোডর পেরি সর্বপ্রথম জাপানের ইয়াডো বন্দরে পদার্পণ করেন। এরপরে 6 দাগে, স্পেনীয় আর্মাডা কি? উত্তর স্পেনের নৌবাহিনী স্পেনীয় আর্মাডা। স্পেনের নৌবাহিনীকে স্পেনীয় আর্মাডা বলে। এরপরে দেখে নেব 7 দাগে কি আছে। পোর্টসমাউথের সন্ধি কবে কাদের মধ্যে হয়? উত্তর 1905 খ্রিস্টাব্দে জাপান ও রাশিয়ার মধ্যে। এরপরে 8 দাগে কি আছে দেখে নাও। ভারতের কয়েকটি ইংরেজ বাণিজ্য কুঠির নাম লেখো। উত্তর সুরাট, মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এরপরে দেখে নেব 9 দাগে কি আছে দেখে নাও। 9 দাগে 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথমে ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? তো এর উত্তর হয়ে যাবে সুরাট বন্দরে। এরপরে দেখে নেব 10 দাগে, লগ্নি পুঁজি কি? উত্তর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালোভাবে দেখে রাখবে। শিল্প ও বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্প বা অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে। এরপর দেখে নেব 11 দাগে কি আছে। মার্কেন্টাইলবাদ কি? উত্তর 16-18 শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয় যেখানে সরকার রাজ্যের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির তুলনায় বেশি হতো। এটি মার্কেন্টাইলবাদ নামে পরিচিত। এরপরে দেখে নেব 12 দাগে। তো কি আছে 12 দাগে দেখে নাও। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? উত্তর যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য কোনো দেশের শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ। এরপরে 13 দাগে কি আছে। বাণিজ্যিক পুঁজি কি? উত্তর যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বলে। এরপরে 15 দাগে কি আছে। শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝো? উত্তর ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দাদের অনেকেই নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরতেন এবং দাবি করতেন যে এশিয়া বা আফ্রিকার মতো পিছিয়ে পড়া কৃষ্ণাঙ্গ জাতিগুলির উন্নতির দায়িত্ব পালন করতে হবে। শ্বেতাঙ্গদের এই মানসিকতাকে রুডিয়ার্ড কিপলিং শ্বেতাঙ্গদের বোঝা বলে চিহ্নিত করেছেন। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বন্ধুরা, বারবার বলছি তোমরা চাইলে খাতা কলম বের করে এই প্রত্যেকটা প্রশ্ন লিখে নিতে পারো এবং পড়ে রাখতে পারো। আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে তোমরা আসন্ন টেস্ট এবং ফাইনালে প্রায় বেশিরভাগ এসএকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। এরপরে 15 দাগে কি আছে দেখে নাও।
বর্ণ বৈষম্য নীতি কি? উত্তর হয়ে যাবে সাম্রাজ্যবাদী সাদা চামড়ার শাসক জাতি কালো চামড়ার শাসিত জাতির প্রতি যে বৈষম্যমূলক শাসননীতি কায়েম করে তাকে বর্ণ বৈষম্য নীতি বলে। এরপর দেখে নেব 16 এর দাগে কি আছে। মুক্তিদার নীতি কি? উত্তর চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে মুক্তিদার নীতি ঘোষণা করেন। এর দ্বারা চীনের অখণ্ডতা রক্ষার এবং চীনা ভূখণ্ডে যে কোনো দেশের বণিক বা বণিক গোষ্ঠীকে অবাধে বাণিজ্য করার অধিকারের কথা বলা হয়। এরপরে 17 এর দাগে কি আছে। উপনিবেশ বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে সাধারণভাবে বলা যায় কোনো দেশ যদি অন্য দেশের ভূখণ্ড বা অঞ্চলকে নিজের অধীনস্থ করে নেয় তাহলে সেই অঞ্চলটিকে বলা হয় বিজয়ী দেশটির উপনিবেশ। এরপরে দেখে নাও 18 এর দাগে আফ্রিকা কাড়াকাড়ি বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে নব আবিষ্কৃত আফ্রিকায় ইউরোপীয়রা উপনিবেশ দখলের যে লড়াই শুরু করে তা আফ্রিকা কাড়াকাড়ি নামে পরিচিত। এরপরে দেখে নেব 19 এর দাগে আফ্রিকা কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত? উত্তর হয়ে যাবে 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে সমগ্র আফ্রিকায় অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকা অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। এরপরে দেখে নেব 20 এর দাগে নতুন বিশ্ব বলতে কি বোঝো? উত্তর 17-18 শতক নাগাদ স্পেন, পর্তুগাল, ব্রিটেন প্রভৃতি ইউরোপীয় দেশগুলি আমেরিকা মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশটি নতুন বিশ্ব নামে পরিচিত। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় অধ্যায়ের 20টি এসিকিউ প্রশ্ন। আশা রাখি এই প্রশ্নগুলি তোমার যদি রেডি থাকে তুমি একদম এখান থেকে আমি আশা রাখছি বেশিরভাগ এসিকিউ প্রশ্ন টেস্ট এবং ফাইনালে কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন এবং চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি ফলো করে তোমাদের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নগুলি। তো দেখে নাও তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। তো তৃতীয় অধ্যায়ের নাম ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে 1 এর দাগে কি আছে। কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর বড়লাল লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এরপরে 2 এর দাগে কে কবে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? উত্তর রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে। এরপরে 3 এর দাগে চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন? উত্তর 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। 4 একশালা বন্দোবস্ত ও 5 শালা বন্দোবস্ত কে চালু করেন? উত্তর ওয়ারেন হেস্টিং। 5 রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় কে কবে চালু করেন? উত্তর দক্ষিণ ভারতে টমাস মনরো 1820 খ্রিস্টাব্দে। 6 এর দাগে সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? উত্তর 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশনের দ্বারা। এরপরে 7 এর দাগে বেসিনের চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর 1802 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। 8 ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, বারবার বলছি, তাই তোমরা খাতা কলম বের করে প্রত্যেকটা প্রশ্ন লিখে নিতে পারো। 9 এর দাগে সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? উত্তর পলাশীর যুদ্ধের জয়ের পর কোম্পানি অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে চালান করেছিলেন। ঐতিহাসিকদের মতে এই ঘটনাটি সম্পদের বহির্গমন নামে পরিচিত। 10 এর দাগে অবশিল্পায়ন বলতে কি বোঝো? উত্তর ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনাটি অবশিল্পায়ন নামে পরিচিত। এরপরে 11 এর দাগে কে কবে পাঞ্জাব জয় করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর 1849 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডাল হৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এরপরে 12 এর দাগে দাদন কি? উত্তর দাদন কথার অর্থ অগ্রিম অর্থ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলার তাঁতিদের বস্ত্র উৎপাদনের জন্য কুঠিগুলি থেকে যে অগ্রিম অর্থ প্রদান করা হতো তাকে দাদন বলা হতো। এরপর দেখে নেব 7 এর দাগে কি আছে। বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর 1802 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। এরপরে 8 এর দাগে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার এলিজা ইম্পে। 9 এর দাগে সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? উত্তর পলাশীর যুদ্ধের জয়ের পর কোম্পানি অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে চালান করেছিলেন। ঐতিহাসিকদের মতে এই ঘটনাটি সম্পদের বহির্গমন নামে পরিচিত। এরপরে 10 এর দাগে অবশিল্পায়ন বলতে কি বোঝো? উত্তর ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনাটি অবশিল্পায়ন নামে পরিচিত। এরপর 11 এর দাগে কে কবে পাঞ্জাব জয় করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর 1849 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডাল হৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।
12 দাগে দাদন কি? উত্তর হয়ে যাবে দাদন কথাটির অর্থ অগ্রিম অর্থ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলায় তাঁতিদের বস্ত্র উৎপাদনের জন্য কুটিরগুলি থেকে যে অগ্রিম অর্থ প্রদান করা হতো তাকে দাদন বলা হতো। এরপরে 13 দাগে কোর্ট কর্নওয়ালিস কি? উত্তর ভারতের বড়লাট কর্নওয়ালিস এদেশে কোম্পানি কর্মচারীদের দুর্নীতি দমন ও ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও গণপদ্ধতি প্রবর্তন করেন, যা কোর্ট কর্নওয়ালিস নামে পরিচিত। এরপরে 14 দাগে গ্যারান্টি ব্যবস্থা কি? উত্তর ভারতের রেলপথ নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার জন্য ব্রিটিশ সরকার তাদের বিনামূল্যে জমিদান, বার্ষিক বিনিয়োগের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান প্রভৃতি বিষয়ে গ্যারান্টি দেয়, যা গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত। 15 দাগে ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করা হয় কোন আইনে? উত্তর 1813 খ্রিস্টাব্দে সনত আইনে। এরপর 16 দাগে সূর্যাস্ত আইন কি? উত্তর চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তালুকদারকে তাদের নির্দিষ্ট রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় তার সমস্ত জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নেবে। এই বিধি সূর্যাস্ত আইন নামে পরিচিত। এরপর দেখে নেব 17 দাগে পত্তনি প্রথা কি? উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার পর অনেক জমিদার রাজস্ব আদায়ের সুবিধার জন্য তাদের জমিদারির অংশ ছোট ছোট ভাগে ভাগ করে নির্দিষ্ট রাজস্ব প্রদানের শর্তে কয়েকজন ব্যক্তিকে বন্দোবস্ত বা পত্তনি দিতেন। এই ব্যবস্থা পত্তনি প্রথা নামে পরিচিত। ভালোভাবে দেখে রাখবে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 18 দাগে পলাশীর লুণ্ঠন কি? উত্তর পলাশীর যুদ্ধ জয়ের পর ইংরেজ সরকার কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল। এই ঘটনাটি পলাশীর লুণ্ঠন নামে পরিচিত। 19 দাগে তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? উত্তর চীনে 1850 খ্রিস্টাব্দে মাঞ্চু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে তাইপিং বিদ্রোহ হয়। 20 দাগে উন্মুক্ত দান নীতি কি এবং কে এর প্রবক্তা? উত্তর চীনের উন্মুক্ত বাণিজ্য নীতি সব দেশের জন্য সমান রাখার জন্য 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে একটি নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন, যা উন্মুক্ত দান নীতি নামে পরিচিত। এরপরে 21 দাগে নজরানা পদ্ধতি বলতে কি বোঝো? উত্তর কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বর্ষতা স্বীকারের নিদর্শন স্বরূপ উপহার দিতে হতো। এটি নজরানা পদ্ধতি নামে পরিচিত। এরপর 22 দাগে কাওতাও প্রথা কি? উত্তর কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে তাকে চীনা সম্রাটের প্রতি বর্ষতা স্বীকারের নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো। এটি কাওতাও প্রথা নামে পরিচিত। এরপর 23 দাগে সিমনো শেখের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়? উত্তর 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে। এরপর 24 দাগে ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝায়? উত্তর চীনা আদালত 1959 খ্রিস্টাব্দে শুধুমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্যিক প্রথার সূচনা হয় তা ক্যান্টন প্রথা বা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত। এরপর 25 দাগে চীনের রুদ্ধদ্বার নীতি কি? উত্তর ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো এবং বাণিজ্যের মৌসুম শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো। বণিকদের চীনা ভাষা ও আদব কায়দা শিক্ষা বাণিজ্য কুটিতে আগ্নেয়াস্ত্র প্রবেশ নিষিদ্ধ ছিল। এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। তো এই ছিল তৃতীয় অধ্যায়েরও এসএকিউ প্রশ্ন। এখানকার প্রত্যেকটা প্রশ্ন রেডি থাকলে তোমরা আসন্ন টেস্ট এবং ফাইনালে প্রায় বেশিরভাগ এসএকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই চ্যানেল নতুন হয়ে থাকলে এইরকম অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি ইতিমধ্যে এই চ্যানেলে ইতিহাস বিষয় থেকে 100টা এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও বানিয়ে রেখেছি। তাই তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখতে পারোনি তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে ইতিহাস বিষয় থেকে তোমরা 100টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও পেয়ে যাবে। সেই ভিডিওতে ক্লিক করে তোমরা ইতিহাস বিষয় থেকে 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। তাহলে তোমাদের রেজাল্ট আমি আশা রাখছি ভালো হবে যদি প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে রাখতে পারো। তো চলো দেখে নেব এরপরে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি। তো দেখে নেব চতুর্থ অধ্যায়ের নাম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বরে ভারতে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর স্যার উইলিয়াম জন 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2 কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং। 3 কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। 4 3 আইন কি? উত্তর ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা ও অসবর্ণ বিবাহকে আইনসিদ্ধ করার জন্য 1872 খ্রিস্টাব্দে একটি আইন পাশ করে। এই আইন 3 আইন নামে পরিচিত। 5 চুঁইয়ে পড়া নীতি কি? উত্তর ভারতের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটালে তা মধ্যবিত্তের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের
পরিকল্পিত এই নীতি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখে নেব 6 এর দাগে আলেকজান্ডার ডাফ কে ছিলেন? উত্তর, আলেকজান্ডার ডাফ ছিলেন একজন স্কটিশ মিশনারি। তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের উদ্যোগ নেন এবং কলকাতায় স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন। এরপরে 7 এর দাগে কবে কার উদ্যোগে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকানের নেতৃত্বে। এরপর 8 এর দাগে উডের ডেসপ্লেস কি? উত্তর হয়ে যাবে ভারতের ব্রিটিশ সরকারের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডেসপ্লেস নামে পরিচিত। এই নির্দেশনামা অনুসারে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। 9 এর দাগে ব্রাহ্মসভা কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর, 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। 10 এর দাগে রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম লেখো। উত্তর, সংবাদ কৌমুদি ও মিরাতুল আকবর। 11 এর দাগে নববঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? উত্তর, আগে সমাজে বহু কুসংস্কার প্রচলিত ছিল। ডিরোজিও ও তার অনুগামীরা এই কুসংস্কারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পুরাতন ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছিলেন। ডিরোজিওর অনুগামীদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। কুসংস্কারের বিরুদ্ধে তাদের আন্দোলনকে নববঙ্গ আন্দোলন বলা হয়। বারবার বলছি, এভাবে উত্তর লিখে আসলে তোমরা একদম একের মধ্যে একেই পাবে, তাই তোমরা ট্রাই করবে এভাবে উত্তর লেখার। এবং বারবার বলছি, আমাদের চ্যানেল থেকে শেষ মুহূর্তে যে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটি যদি ফলো করে পরীক্ষা দিতে যাও, তোমার কিন্তু রেজাল্ট ভালো হবেই। তো চলো দেখে নেবো এরপরে 12 এর দাগে স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর, পরিব্রাজক ও বর্তমান ভারত। 13 এর দাগে কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? উত্তর, 1856 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করেন। 14 এর দাগে আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে। এরপরে 15 এর দাগে মেকলে মিনিট কি? উত্তর, বোর্ড অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে 1835 খ্রিস্টাব্দে বড়লাল লর্ড বেন্টিং এর কাছে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য একটি প্রতিবেদন বা মিনিট প্রবেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। এরপরে 16 এর দাগে চার্লস উড কে ছিলেন? উত্তর হয়ে যাবে চার্লস উড ছিলেন ভারতের ব্রিটিশ সরকারের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। তিনি এদেশের সরকারি শিক্ষানীতির উপর উডের ডেসপ্লেস নামক একটি পরিকল্পনা পেশ করেন। এরপর 17 এর দাগে দলিত কাদের বলা হতো? উত্তর, ভারতের ব্রাহ্মণ সহ উচ্চবর্ণের শোষণে শোষিত মাহার, চামার, হরিজন, নাদার প্রভৃতি নিম্নবর্গের লোকেরা দলিত নামে পরিচিত। এরপরে 18 এর দাগে বিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখো। উত্তর, বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্টাফ। এরপরে দেখে নেব 19 এর দাগে ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? বিংশ শতকের শুরুতেই দক্ষিণ ভারতের ভাইকমে বর্ণ হিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষদের চলাচল নিষিদ্ধ ছিল। নিম্নবর্ণের মানুষের জন্য এই রাস্তা খুলে দেওয়ার দাবিতে শ্রী নারায়ণ গুরু তীব্র আন্দোলন গড়ে তোলেন, যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। এরপরে দেখে নেব 20 এর দাগে শত দিবসের সংস্কার কি? উত্তর, চীনা সম্রাট সে দেশের সংস্কারকদের দাবি মেনে 1898 খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার কার্য 100 দিন ধরে চলে বলে তা 100 দিবসের সংস্কার নামে পরিচিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে 4র্থ অধ্যায়, এই 4টা অধ্যায়ের এসএকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। 5ম থেকে 8ম অধ্যায়েরও যদি আমি এসএকিউ প্রশ্নগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করতাম, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এমনিতেও অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওটিতে কেবলমাত্র 1ম থেকে 4র্থ অধ্যায়ের এসএকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। আগামীকাল আমি তোমাদের ইতিহাস বিষয় থেকে মানে 5ম থেকে 8ম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি নিয়েও আলোচনা করব। তাই তোমরা যারা চাও এই রকম 5ম থেকে 8ম অধ্যায়েরও এসএকিউ প্রশ্নগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। একই ভিডিওতে আমি যদি প্রত্যেকটা পুরো সিলেবাসের এসএকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতাম, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, বারবার বলছি। আর তোমাদের উদ্দেশ্যে একটি আরো কথা, আমি ইতিমধ্যে আমার এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলে ইতিহাস বিষয় থেকে 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই ভিডিও বানিয়ে রেখেছি। তাই তোমরা যারা কোনো কারণে ইতিহাস বিষয় থেকে 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে ইতিহাস বিষয় থেকে 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে। অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে ইতিহাস বিষয় থেকে 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এই রকম ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।